নমস্কার, আপনারা দেখছেন সানন্দা নিউজ। আমি আপনাদের সঙ্গে পার্থসারথী। প্রাকৃতিক দুর্যোগে যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের কেবল নেটওয়ার্ক চ্যানেলে সংবাদ ও কোনো অনুষ্ঠান সম্প্রচার করা সম্ভব হয়নি। এর জন্য সকল দর্শক ও বিজ্ঞাপন দাতাদের কাছে আমরা দুঃখিত ও ক্ষমা প্রার্থী। অশান্তি রুখতে এবার প্রশাসন নয়, নিজেদের তৈরি বুথ রক্ষা বাহিনীর ওপরেই ভরসা রাখছে বিজেপি। কেশিয়াড়ি প্রকাশ্য জনসভায় রক্ষা বাহিনীর কথা সদর্পে ঘোষণা করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কয়েকদিন আগেই তৃণমূলের জঙ্গলছাপ পোশাকে ঘুরে বেড়ানো জয় হিন্দ বাহিনী নিয়ে প্রশ্ন তুলেছিল গেরুয়া শিবির। তবে বুথ রক্ষা বাহিনী নামে কোন বাহিনীর কথা বলছে দিলীপ ঘোষ তা ঠিক পরিষ্কার নয়। একই সাথে বিজেপি যাকে ধরে তাকে সহজে ছাড়ে না বলেও তৃণমূলের নাম না করেই প্রচ্ছন্ন হুমকি দিলেন দিলীপ ঘোষ। অন্যদিকে ভারতী ঘোষের প্রসঙ্গে তদন্তে সহায়তার কথা জানান দিলীপ ঘোষ। একই সাথে সরকার দ্বিচারিতা করছে বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, ভারতী ঘোষকে কিভাবে ফাঁসানো হয়েছে তা প্রকাশ্যে আসবে। ভারতী ঘোষ তদন্তে যাবতীয় সহায়তা করবে। সব মিলিয়ে কেশিয়াড়ির সভা থেকে তৃণমূল সরকারকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বন্দে বিজেপি 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 ভারত মাতা কি, ভারত মাতা কি। আরেকটু জয়েনিং করাবো। ভুবনেশ্বর বিজেপি ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। ধন্যবাদ। যারা আছেন তারা হাত তোলেননি। ভারত মাতা কি, বন্দে জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। ঠান্ডা ঠান্ডা কুল কুল। ভগবান আমাকে কালীঘাট ছেড়ে দক্ষিণেশ্বরে যাচ্ছে আর টিএমসি ছেড়ে বিজেপি দিকে আসছে। এটা শুরু হয়ে গেছে। তো পরিবেশ পরিস্থিতি ভগবান সবাই আমাদের দিকে আসছেন। দুটো মাত্র সিটে নির্বাচন হয়েছে, আলিপুরদুয়ার আর কুচবিহার। খুব মারপিট করছিল আমাদেরকে। কুচবিহারের লোকেরা খুব মার খাচ্ছিল 3 বছর ধরে বিধানসভার পর থেকে। আমি 2-3 বার গেছি, আমাকে ঢুকতে দেয়নি। পুলিশ গুন্ডা মিলিয়ে রাস্তা আটকে দিয়েছে। আমরা বারবার কমিশনকে বলছিলাম যেখানে ভোট হবে না, ফোর্স দিন, হ্যাঁ না দেয়নি। আমরা জানতাম ওরা গন্ডগোল করবে, কারণ যারা অফিসাররা চালাচ্ছে তারা এই বাংলার অফিসার, দিদির সব পোষা জিনিস, সেজন্য তারা গন্ডগোল করবে। কিন্তু আমরা তো ছাড়বো না, আমরা ভোট করবো, জিতবো, ঠিক করেছি। আমাদের কর্মীরা এই যে বুথ রক্ষা বাহিনী তৈরি করেছি আমরা, তারা কিন্তু ভালোভাবে তৈরি ছিল। আর তার নমুনা দেখেছেন তো টিভিতে, এক হাতে চপ্পল এক হাতে লুঙ্গি ধরে দৌড় মেরেছে, জলের মধ্যে পড়ে গেছে, উঠে আবার দৌড়চ্ছে। এতদিন আমাদের তাড়া করতো, আমাদের লোকেরা পালিয়ে যেত, লুকিয়ে যেত, বম মারত। এখন কিন্তু তা হয়নি। যারা ভোট লুট করতে এসেছিল তারা উল্টো দিকে পিট করে দৌড় মেরেছে। আর এটা আমরা করব। পশ্চিমবাংলায় গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসবো, আমরা সংকল্প করেছি। পশ্চিমবাংলার মানুষকে বারবার ভোট দেওয়া থেকে আটকে রাখা হবে, সরিয়ে রাখা হবে, বাধা দেওয়া হবে, এটা হবে না। সারা ভারতবর্ষে অনেক জায়গায় এরকম ছিল, আমরা পাল্টে দিয়েছি, লোক সেখানে ভোট দেয়। এবার 1-2 বার যেতে হবে। হ্যাঁ, প্রাইমার বলেছি, প্রাইমার হয়েছে, ফিনিশিংটা এবার হবে।
সেকেন্ডটা, আর ফিনিশিংটা কবে হবে? 21 সালে, যখন বিধানসভার ভোট হবে। পুলিশ কি আপনাদেরকে চমকাচ্ছে নাকি? কেশিয়াড়ি চমকায়? অভ্যাস পাল্টে গেছে না? পুলিশ হচ্ছে শক্তের ভক্ত আর নরমের জম। আপনি যদি শক্ত হন তাহলেও ভক্ত হবে, আপনি যদি নরম হন তাহলে জম হবে, রাত্রেবেলা তুলে নিয়ে যাবে, ডান্ডা মারবে, অ্যারেস্ট করবে। তো সেই জন্য আমরা গণতন্ত্র মানি, নিয়ম মানি, সংবিধান মানি। আমাদের অধিকার সংগঠি লোক ভোটার আছে, প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার রক্ষিত হোক সেটাও দেখার দায়িত্ব আমাদের। সেই জন্য কেশিয়াড়িতে আমরা লড়াই করেছি, করছি। এখনো আটকে রেখেছে সমিতির বোর্ড গঠন, তাই তো? আমি বলে দিয়েছি, দেখা যাক কতদিন আটকে রাখতে পারে। আমরাও আছি, ওরাও আছে। এখানকার লোকের কষ্ট হচ্ছে, কাজ হচ্ছে না, ডেভেলপমেন্ট হচ্ছে না। তো লোকে বুঝুক কারা সরকার বানিয়েছে এখানে, তার পরিবর্তন লোকে করেছে, একটু কষ্ট আছে। আর যেদিন দিল্লিতে সরকার হবে, 23শে মে রেজাল্ট হবে পার্লামেন্টে সব ভোটে, আর 19 মে বা 23 মে, এই 26 মে কিছু একটা মাননীয় মোদীজি শপথ নেবেন প্রধানমন্ত্রী। তো দিল্লিতে যেদিন শপথ নেবেন, আমরাও এই কেশিয়াড়িতে আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সেই দিন শপথ নেব। এটা আমরা করব। দিদির ভাইরা সেই জন্য আটকে রেখেছে। তাহলে যতদিন আটকান, 1 বছর হতে যায়, আমরা কিন্তু ছাড়বো না। আমি ছোটবেলা শুনতাম কচ্ছপ নাকি মাঝে মধ্যে কামড়ায়। কি কামড়ায়? ও কামড়ায় নিজেকে, সে জানে না। কচ্ছপ যদি কামড়ে ধরেছে আর ছাড়ে না, কখন ছাড়ে জানেন? মেঘ ডাকলে ছাড়ে। তো আমাদের কামড় তো জানে না, মেঘ ডাকবো তখন ছাড়বো। বিজেপি যাকে ধরবে না তাকে ছাড়বে না, আর যারা বিজেপিকে ধরেছে তারাও বিজেপিকে ছাড়বে না। তো সেই জন্য আমরা দিল্লিতেও সেদিন সরকার গড়ব, আর এই কেশিয়াড়িতেও সরকার গড়ব, দুটো একসঙ্গে হবে। লোক জবাব দিয়েছে, আদিবাসী সমাজ জবাব দিয়েছে, কুর্মী সভা জবাব দিয়েছে। সেটা পার্লামেন্টে তার লোকেরা যারা এখানে সুন্দর সুন্দর চেহারা দেখিয়ে আমাদের ভোট নিয়েছিল, তাদেরকে টিকিট দেওয়া হয়নি। একজন এখানে সন্ধ্যা রায় ছিলেন, লোক বুঝে গেছে তার সুন্দর চেহারা 5 বছরে কেউ দেখেনি, ভোট দেবে না, তার টিকিট কাটা হয়ে। বাঁকুড়াতে ছিলেন মুনমুন সেন, তিনি চেহারা দেখিয়ে জিতেছিলেন। এখন আর কেউ চেহারা দেখিয়ে ভোট দেবে না, তাকে আসানসোলে পাঠিয়ে দেওয়া হয়েছে। কোথায় পাঠাবেন, কোথায় লুকোবেন? যেখানে পাঠাবেন সেখানে হারাবো আমরা। সেখানে বাঘ আছে। কে আছে? বাবুল সুপ্রিয়। বাবুল সুপ্রিয়র সামনে কেউ দাঁড়াতে পারবে না। তো সেই জন্য বিজেপির যে ক্যান্ডিডেট হয়েছে সব যুবক, লড়াকু, পপুলার, তার দিকে আঙুল তুলতে পারবে না। তাই দিদিমণি ক্যান্ডিডেট খুঁজে পাননি, সব নায়িকাদের নিয়ে গেছেন নাচাতে। ওখানে নাচ গান দেখে এখন আর কেউ ভোট দেবে না। লোক কাজ দেখে ভোট দেবে, মোদির কাজ দেখে। নাচ গানের দিন চলে গেছে। তাই আমরা লড়াকু যারা রাজনীতিবিদ, সাধারণ মানুষের সঙ্গে আছেন, কষ্ট করছেন, সেবা করছেন, তাদেরকে টিকিট দিয়েছি। তাই সিপিএম রাস্তার ধার থেকে ভবঘুরে এক মহিলার মৃতদেহ উদ্ধার করল নারায়ণগড় থানার পুলিশ। বুধবার সকাল 8টা নাগাদ নারায়ণগড় থানার হাঁদলা রাজগড়ের কাছে 60 নম্বর জাতীয় সড়কের ধারে দেহ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ মৃতদেহ সংগ্রহ করে ময়না তদন্তে পাঠিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মহিলার মাথার পেছনে আঘাত ছিল এবং ব্যান্ডেজ করা ছিল। এলাকাবাসী সূত্রে খবর, আগেও এলাকায় ঘুরতে দেখা গিয়েছে বছর 36-এর ওই মহিলাকে। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, কোনো গাড়ির ধাক্কায় হয়তো মৃত্যু হয়েছে তার। মহিলার পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। জেলার 2টি লোকসভা কেন্দ্র তমলুক এবং কাঁথির জয় নিয়ে চিন্তিত নয়, তবে কত বেশি মার্জিনে বিরোধীদের পরাস্ত হবে সেটা নিয়েই চিন্তিত। বুধবার তমলুক জেলা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা করতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই জানালেন শিশির অধিকারী। তিনি আরও বলেন, জেলার 2টি লোকসভায় বিরোধীদের চোখেই পড়েনি। বাংলায় যা উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের নিরিখেই মানুষ 2 হাত ভরে আমাদের আশীর্বাদ করছেন, আর ভোট বাক্সে তার জবাব দেবেন। পূর্ব মেদিনীপুর জেলার 2টি লোকসভা কেন্দ্র, একটি তমলুক আর একটি কাঁথি।
তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারী আর কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হয়েছেন শিশির অধিকারী। এদিন তমলুকের রাজ ময়দান থেকে পদযাত্রা করে তমলুকের জেলা শাসকের দপ্তরে হাজির হন দুজনেই। সঙ্গে ছিলেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীও। আপনাকে বলছি আপনি সুজিতা একটু দিল্লির ওয়েবকাস্টিং হচ্ছে অসুবিধা না এদিকে सर न्यूज टाइम ढुके होते हैं सुबह डाउन करो न्यूज टाइम डाउन करो সুবোধা গ্রাউন্ড কর না সামনের দিকে নিয়ে যাও কিছু রয়ে গেছে কাজ বাকি কিছু না না কাজ তো অনেক কাজ বাকি করতে হবে এবং কাজের কোনো শেষ নেই। প্রতিনিয়ত প্রতি মুহূর্তে নতুনভাবে কাজকর্ম করার পরিকল্পনা হচ্ছে, লোকের প্রত্যাশা বাড়ছে এবং সেই প্রত্যাশা নিশ্চয়ই পূরণ করার চেষ্টা হচ্ছে করা হবে এবং নতুনভাবে এই জেলা সাজছে ছাড়বে। বিরোধী আছে বলে কেউ মনে হচ্ছে? এটা এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়। গতবারের লোকসভার চেয়ে এবারে কোনো গতবারের সমস্ত লাল জামা হলুদ হয়েছিল, এবারে কি অবস্থা হবে আরো পরে বলতে পারবো। কঠিন মনে হয় এবার আপনার মনে হয় চান্দাবাড়ি না না আমার আছে রেখে দেন ফুটলা বেঁধে কোলাঘাটের পাশে মঙ্গলবার শুরু হয়েছিল ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের মনোনয়ন দাখিলের কাজ। বুধবার তার দ্বিতীয় দিনে মিছিল করে জেলা শাসকের কাছে মনোনয়নপত্র জমা করল বিজেপি। লোকসভা ভোট ঘোষণার 1 মাস পেরিয়ে গেলেও এবার জঙ্গলমহলে কোনো রাজনৈতিক দলের সে অর্থে প্রচার নেই। তবে পঞ্চায়েত ভোটে বিজেপি এবার প্রায় অর্ধেক গ্রাম পঞ্চায়েত দখল করেছে। লোকসভা ভোটেও নিজেদের ফল ভালো করার লক্ষ্যে বড় মিছিল করে তৃণমূল নেতাদের উপর চাপ বাড়ানোর লক্ষ্যে এদিন বিশাল জমায়েত করে বিজেপি। ঝাড়গ্রামের হিন্দু মিশন মাঠ থেকে মিছিল শহর পরিক্রমা করে রবীন্দ্র পার্কে এসে শেষ হয়। হুডখোলা জিপে বিজেপি প্রার্থী কুনার হেমব্রম, জেলা সভাপতি সুখময় শতপথী সহ বাকি নেতৃত্বরা মিছিল করে জেলা শাসক কার্যালয়ে এসে মনোনয়ন দাখিল করেন। বৃহস্পতিবার সিপিআইএম এবং তৃণমূল প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করবে বলে জানা গিয়েছে। পাড়ায় তাপস এই তৃণমূল আর
প্রচুর ছেলে মেয়ে শিক্ষিত, বিএ পাস করে আছে, এমএ পাস করে আছে, নেট সেট পাস করে আছে, সবাই বসে আছে। মূল অস্ত্র যাতে আমরা বিভিন্ন প্রকল্প যাতে এই অঞ্চলে রূপায়ণ করতে পারি সুষ্ঠুভাবে, বিশেষ করে কেন্দ্রীয় প্রকল্পগুলো, যার মাধ্যমে কর্মসংস্থান ছাড়া ওর সাথে গরিব মানুষের যে সমস্ত জনমুখী প্রকল্পগুলো আছে সেগুলো যাতে সমস্ত অঞ্চলে পৌঁছয় তার ব্যবস্থা করা। আদিবাসী সমাজের অনেক জায়গায় বয়কটের ডাক দেওয়া হচ্ছে। আমাদের দিসম পারগানাকে বয়কট করার কথা বলা হচ্ছে। রবীন টুডু আমাদের যিনি জেলা পারগানা তার কথা বয়কটের কথা বলা হচ্ছে। অনেক জায়গায় তো লিফলেট পোস্টার দিয়ে বয়কটের ডাক দেওয়া হয়েছে। সেক্ষেত্রেই আমি বুঝতে পারছি যে আমাদের দিদিমণি যে চালটা চেলেছেন আদিবাসীদেরকে, উনি ভাবছেন হয়তো জঙ্গলমহলের আদিবাসীদেরকে সব সাথে পাবেন, কিন্তু সেই আশা পূরণ হবে না। দিনভর গ্রামে ঘুরে ভোট প্রচার ও জনসংযোগ করলেন তমলুক লোকসভার বিজেপি প্রার্থী সিদ্ধার্থ নস্কর। বুধবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বিরুলিয়া শীতলা মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করলেন তিনি কর্মীদের নিয়ে নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বিরুলিয়া, রেয়াপাড়া, খোদামবাড়ি, মহাগ্রাম, ভীমবাজার প্রভৃতি এলাকায় ভোট প্রচার ও জনসংযোগ করেন। এরপর বিরুলিয়ার এক কর্মীর বাড়িতে মধ্যাহ্ন ভোজন সারেন। এইখানে নিচে রেখে দাও না, নিচে কি লক্ষ্য করলেন? লক্ষ্য করলাম মানুষের মানে কতখানি মানুষ নির্বিকারে গোপনে গোপনে কাঁদছিল, আজকে তারা প্রকাশ্যে বলে দিয়েছে। তাদের ইশারা, তাদের ইঙ্গিত, তাদের চোখ সব বলে দিয়েছে তারা কি বলতে চাইছে। নন্দীগ্রামে বেশ কয়েক বছর আগে রেল লাইন অর্থাৎ রেলপথ হয়েছিল, তো এখনো পর্যন্ত রেল তো আসেনি, যেটা তৃণমূলের অভিযোগ যে কেন্দ্র অনুমোদন দেয়নি। পাশাপাশি নন্দকুমার থেকে বড়াইকোন্ডা সেই রেল প্রকল্পও চালু হয়নি। বিষয়ে কি বলবেন? আসলে কি বলি বলুন, মানে মিথ্যা বলতে বলতে এদের রক্তের সঙ্গে মিথ্যার একটা মানে চলে গেছে, মানে পুরো মিথ্যা, ধাপ্পাবাজি। ওই ধাপ্পাটা না দিলে তো কিছু কাজ হবে না। কর্মী সভার পর রোড শো করলেন দিলীপ ঘোষ। কেশিয়াড়িতে সারাদিন নির্বাচনী প্রচারে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বিকেলে রোড শো করার পর কুসুমপুর ৪ নম্বর অঞ্চলে চায়ে পে চর্চা অনুষ্ঠানে যোগ দেন। সেই অনুষ্ঠানে তৃণমূলের এক কর্মী বিজেপিতে যোগ দিয়েছেন। কর্মী সভায় তৃণমূল থেকে একাধিক কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করেন। পঞ্চায়েতে নির্দল প্রার্থী সুনীল সিং সহ আরও অন্যান্যরা যোগ দেন এদিন। এছাড়াও কুসুমপুর ৪ নম্বর অঞ্চলের সূর্যকরণ এবং কানু ডাকুয়ার নেতৃত্বে বেশ কয়েকজন যোগদান করেছেন বিজেপিতে। গত কয়েকদিন আগে খড়িপাড়া বুথ এলাকা থেকে বেশ কয়েকজন বিজেপির কর্মী সমর্থক তৃণমূলে যোগ দিয়েছিলেন। এদিন তার পাল্টা হলো বলে মনে করছে রাজনৈতিক মহল। কেশিয়াড়ি বিধানসভায় বিপুল সংখ্যক ভোটে বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ জয়লাভ করবেন বলেই দাবি কেশিয়াড়ি বিজেপির। ছিলেন এতদিন নির্দল প্রার্থী হিসেবে পঞ্চায়েতে জয়লাভ করেছিলেন। আজ থেকে উনি মাননীয় দিলীপ দার হাত ধরে আজ থেকে উনি বিজেপিতে জয়েন করছেন, পতাকা ধরিয়ে দিচ্ছেন মাননীয় দিলীপ দা। ভারত মাতা কি জয়।
भारत माता की भारत माता की भारत माता की সোমেনদাকে দাও আমাদের র্যালি হলো, তারপর আবার এই জায়গায় আবার এখানে জয়েনিং, কি বলবেন পুরো বিষয়টা? কেশিয়াড়ি ব্লক বিজেপি ময় 9টার মধ্যে 6টা পঞ্চায়েত আমরা জিতেছি। আর যারা যারা টিএমসি ছিলেন রোজ কোথাও কোথাও জয়েনিং হচ্ছে। যারা হারা প্রার্থী ছিলেন আমাদের সঙ্গে তারাও চলে আসছেন। এখানে যারা নির্দল দাঁড়িয়েছিলেন তারাও আজকে জয়েন করে গেলেন। তো এই কেশিয়াড়ি ব্লকে আর অন্য পার্টি থাকবে না, বিজেপি থাকবে। আর পাশে নারায়ণগড় কি নাম দাঁতন, তো দাঁতন এলাকার যে কিছু এলাকা সেবারে ভোট করতে দেওয়া হয়নি, সেখান থেকেও ব্যাপক জয়েনিং হয়েছে। সন্ত্রাস হয়েছিল, কিন্তু এখন সব শান্ত হয়ে গেছে, বিজেপি হয়ে গেছে। ভোটের মুখে এইভাবে জয়েনিংটা, এটা বিজেপি জিতছে সারা ভারতবর্ষে, মোদী আবার প্রধানমন্ত্রী হবেন এটা সবাই জেনে গেছে। তাই সবাই বিজেপির দিকে আসতে চাইছেন। যে উন্নয়নের রাজনীতি, আমরা বাংলায় গণতন্ত্র ফিরিয়ে আনতে চাইছি, হিংসা বন্ধ করতে চাইছি, এটা সাধারণ মানুষ চাইছেন বলে আজকে আমাদের ঝান্ডার তলায় আসছে। কেশপুরে গত কয়েকদিন আগে আপনারা গিয়েছিলেন এবং পতাকা তুলেছিলেন, সেইখানে গতকালকে এক কর্মীকে মারধর করা হয়েছে এবং তিনি তৃণমূলের লোকজন পতাকা নামিয়ে দিচ্ছিল, তিনি বাধা দিয়েছিলেন, সেই জন্য মারধর করা হয়েছে তাকে। কেশপুরে কি একই সেই পরিস্থিতি রয়ে যাচ্ছে? অনেক বছর ধরে ওখানে কোনো পার্টিকে ঢুকতে দেয় না, ঝান্ডা তুলতে দেয় না। আমরা গিয়ে তুলেছিলাম, সভাও করেছি, কিন্তু এখনও ওরা ভাবছে বোধহয় ওদের রাজত্ব আছে, সে ভয় দেখাচ্ছে। কিন্তু এটা বেশি দিন থাকবে না, সব পরিবর্তন হবে, ভিতরে ভিতরে হয়ে যাচ্ছে। মানুষ ভোট দিতে পারলে কি মানুষ ভোট দেবে আর বিজেপি জিতবে। দীর্ঘদিন টিএমসি করেছিলাম, কিন্তু একটাও গ্রামে আজ পর্যন্ত বাথরুমও আমাদেরকে দেয়নি, কোনো গ্রামে কোনো জলেরও ব্যবস্থা করতে পারেনি। তার জন্য বাধ্যগত আমরা টিএমসি ছেড়ে বিজেপিতে যোগদান দিয়েছি। কতজন তোমরা যোগদান? হ্যাঁ, আমাদের আছে মনে হয় পুরা 100। আজকে কোথায় যোগদান করলেন এবং কার হাত ধরে? আজকে আমরা দুধে বুথে দিলীপ ঘোষের হাত ধরে সূর্যদার নেতৃত্বে দুধে 4 নম্বর অঞ্চল, কার নেতৃত্বে? সূর্যদার নেতৃত্বে। মনে করছেন এই বিজেপিতে বিজেপিতে আমরা মনে করছি টিএমসি তো কিছু করতে পারলো না, যখন আমাদেরকে আহ্বান দিয়েছে যে আমাদের নেত্রী সূর্যদা, যে আমরা দিলীপ ঘোষকে জিতান, যে কোনো ব্যবস্থা করা হবে, জলের সাবমার্সেলের জন্য কার ধরো বাথরুম হয়নি সেটাও করে দেবে বলেছে। সেই জন্য আমরা সবাই মিলে এই সূর্যদার হাত ধরে আমরা দিলীপ ঘোষকে যোগদান দিয়েছি। আমরা সুনীল কি বলবেন? দেখুন, তার সম্বন্ধে কি বলবো, তবুও বলছেন যখন যে ওনার কাজ তো এইটা, মানুষকে ভুল পথে পরিচালনা করা। কেশারি মানুষ এই 8 মাসে বুঝে গেছে যে বিজেপি কি জিনিস। আস্তে আস্তে যখন মানুষ মুখ ফিরে নিচ্ছে, সেই জায়গায় এই উস্কানিমূলক কথা ছাড়া ওনারা কোনো কাজই থাকছে না। তাই কিন্তু সেই ধরনের কাজ বলছেন। আজকে কেশিয়াড়িতে কর্মী সভায় এবং দুধে কুসুমপুর 4 নম্বর অঞ্চলের দুধেতে একাধিক মানুষ যোগদান করলেন, তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেন, কি বলবেন? এসব নাটক। আমরা কয়েকদিন আগে আমাদের 5 নম্বর অঞ্চলে কাটরাবাড়িতে বেশ কয়েকশো মানুষ আমাদের দলে যোগ দিয়েছেন। 1 নম্বর ভিতগ্রাম অঞ্চলে ওদের যে মণ্ডল কমিটির সভাপতি ছিলেন সে যোগ দিয়েছেন। তো কেশারি ব্লকে বিভিন্ন অঞ্চলে বিজেপি থেকে মানুষ ধীরে ধীরে তৃণমূল কংগ্রেসে ফিরে আসছে। তো সেই জায়গায় সাজানো নাটক ছাড়া আর কোনো কিছু নাই। তিনি তো পঞ্চায়েত নির্বাচনে নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি তো বহুত দিন আগে একবার বিজেপিতে যোগ দিয়েছেন, আবার সে নতুন করে সেটাকে দেখানো হচ্ছে, হাইলাইটস করার জন্য এসব করা আছে। যেহেতু কেশারিতে দেখুন পঞ্চায়েত নির্বাচনে মানুষ কেউ কিন্তু ভালোবেসে বিজেপিকে ভোট দেয়নি, কিছু সমস্যা ছিল, সেই সমস্যা আমাদের দূরীভূত হয়ে গেছে। আমরা কেশারিতে ঐক্যবদ্ধ
সমস্ত স্তরের মানুষ, বুদ্ধিজীবী থেকে শুরু করে শিক্ষক মহল থেকে তারা বিজেপির অত্যাচারে জর্জরিত হয়ে গেছিলেন। তো সেই জায়গায় আজকে বিজেপি দাঁতর এবং কেশারি থেকে 500-600 বেশি লোক জমায়েত তারা করতে পারেনি। তাই নতুন করে এইসব নাটক করছে, পুরনো জিনিসকে আবার। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় রামনবমী উপলক্ষে বাইক মিছিল করল তৃণমূল। বুধবার জেলা তৃণমূলের পক্ষ থেকে সারা মেদিনীপুর শহর জুড়ে এই বাইক মিছিল করা হয়। মিছিল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির কথাকে তুলে ধরা হয়েছে। বিভিন্ন ট্যাবলোতে বিভিন্ন ধর্মের প্রতিভূদের তুলে ধরা হয় এদিন। হিন্দু, মুসলিম, খ্রিস্টান সেজে মিছিলে অংশ নেন অনেকেই। জেলা সভাপতি অজিত মাইতি বলেন, তৃণমূল বিজেপির মতো সাম্প্রদায়িক নয়, তারা ধর্ম নিয়ে উত্তেজনা ছড়াচ্ছে। রামনবমী উপলক্ষে এই বাইক র্যালি থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেওয়া হলো। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, জেলা যুব সভাপতি রমা প্রসাদ গিরি সহ জেলার অন্যান্য নেতৃত্বরা। আজকে কর্মসূচি বলতে একটাই, সেটা হচ্ছে রামনবমীর দিন বিজেপি দিলীপ ঘোষের নেতৃত্বে কিছু বাইক নিয়ে মেদিনীপুর শান্ত শহরকে অশান্তি করবার চেষ্টা করেছেন। রামনবমীর নামে মিলনের কথা না বলে বিভেদের বীজ রোপণ করে গেছেন। মোটরসাইকেলের সাইলেন্সার খুলে দিয়ে ভাট ভাট আওয়াজ করতে করতে শান্ত মেদিনীপুরের গৃহবধূদের অশান্তি তৈরি করে দিয়েছেন। তার প্রতিবাদে আমরা আজকে রামনবমী উৎসব পালন করবার জন্য এই মেদিনীপুর শহরের সমস্ত ক্লাবের ছেলেরা, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজকর্মে অত্যন্ত উৎসাহিত, তারা আমাদের বললেন যে আমরা দিলীপ ঘোষের এই অনৈতিক কাজের প্রতিবাদ জানাবো, আমরাও রাস্তায় নেবে। আমি একটাই কথা তাদের বলেছিলাম যে আমরা এই মিছিলে কোনো ভোটের প্রচার করব না, এই মিছিলে আমরা কোনো রাজনীতির কথা বলবো না। তাই আজকে দেখতে পাচ্ছেন আপনারা, ইতিমধ্যে হাজার হাজার বাইক এখানে এসে গেছে, ওদের 3 গুণ বাইক এখানে এসে গেছে। এখন শেষ পর্যন্ত যা বাইক দাঁড়াবে 5-6 গুণ বেশি হবে। একটাই, আমরা শান্তিপূর্ণভাবে রামনবমী উৎসব পালনের আহ্বান জানাবো, আর শান্তিপূর্ণভাবে দিলীপ ঘোষ যে অশান্তি তৈরি করেছেন তার প্রতিবাদ জানাতে আমরা রাস্তায় নেমেছি। এবং আপনারা দেখতে পেয়েছেন এই ক্লাবের ছেলেদের উৎসাহিত করবার জন্য আমরা এখানে আমাদের ডক্টর সোমেন মহাপাত্র, দীনেন রায়, উত্তরা সিং হাজরা, রমা, শৈবাল, গোপাল, আরও আমাদের প্রদ্যোৎ, সমস্ত বিধায়করা আমরা হাজির হয়েছি এই ক্লাবের ছেলেদের উৎসাহিত করবার জন্য। ডাকঘর কর্মীদের সাধারণ সভা হলো বুধবার।
বেলদা মুখ্য ডাকঘর কর্মীদের নিয়ে সভায় 2018-19 আর্থিক বছরের লক্ষ্যমাত্রা ও তার কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। বেলদার একটি গেস্ট হাউসের সভায় একই সঙ্গে আগামী বর্ষের বাজেট ও কাজ সম্পর্কে কর্মীদের নানান তথ্য প্রদান করা হয়েছে। রক্তদানের কর্মসূচিও ছিল এদিন। প্রায় 30 জন ডাককর্মী রক্ত দিয়েছেন। উপস্থিত ছিলেন কাঁথি ডিভিশনের সুপারিনটেন্ডেন্ট বিকাশ কান্তি মিশ্র, বেলদা 2য় ডিভিশনের ইন্সপেক্টর সুমন্ত দাস সহ আরও অনেকে। বিকাশ কান্তি মিশ্র বলেন, অনেক দিক থেকে আমরা পিছিয়ে আছি। এদিন সেসব বিশ্লেষণের পাশাপাশি ডাকঘর কর্মীদের কাজের নতুন লক্ষ্যমাত্রা নিয়ে আলোচনা হয়েছে। ডাক ব্যবস্থাকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। অনুষ্ঠানটা উপস্থিত করতে পেরেছি আপনাদের সামনে, বা আপনারা সহযোগিতা করেছেন এবং তথ্য আমি না বলতেও পারছি না। আমাদের এসপি মহাশয় আমরা যত করেছি উনি আমাদের কনসাই ডিভিশনের সব থেকে সিনিয়র মেল ওভারসিয়ার মঞ্চে উপস্থিত আমার আপনার সভাতে কনসাই ডিভিশন আজকে উনি ওনার সংক্ষিপ্ত বক্তব্য আপনারা নেবেন। অনিল মন্ডল আরপিএল এই বিজনেসের ক্ষেত্রে যে স্যার সামনের বছর ইন্সপেকশনে স্বপনের অফিসটা রাখুন আপনাকে। এবং সে জায়গায় আমরা রেভিনিউ টার্গেট যেটা ফিক্স করেছি সেটা হচ্ছে 19,203 ক্রোশ, 19,203 কোটি টাকা রেভিনিউ টার্গেট হয়েছে। তো এই রেভিনিউ টার্গেটের জন্য আমাদের প্রত্যেকটা সার্কেল এবং প্রত্যেকটা ডিভিশনের উপরে প্রপোর্শনেটলি আমাদের লক্ষ্যমাত্রা ফিক্স করা হবে। গত বছর যে লক্ষ্যমাত্রাগুলো ছিল আপনারা মনে করে দেখুন, সেই লক্ষ্যমাত্রাই প্রায় সেই লক্ষ্যমাত্রাই থাকবে। মূলত আজকে প্রথম পর্বে যেটা ছিল আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প, আমরা একটা নোবেল কজে আমরা সামিল হতে পেরেছি। এর জন্য আমরা আমাদের টিমের সবাই একটা প্রচ্ছন্ন গর্ব অনুভব করছি। আর সেকেন্ড হাফে যেটা আমাদের ট্র্যাডিশনাল কাজকর্ম, যেগুলো প্রতিদিন আমরা কাজকর্ম করি, সেইগুলো নিয়ে আলোচনা এবং সেই সাথে সাথে বিগত বছরের যারা ভালো কাজ করেছেন তাদেরকে সম্মান জ্ঞাপন করা হয়েছে। এই যে রক্তদান শিবিরের আয়োজন করলেন কেন? বিশিষ্ট চিকিৎসক প্রয়াত অমল ভৌমিকের স্মরণ সভা হল বুধবার। এদিন বেলদা গঙ্গাধর একাডেমি স্কুলের সভাগৃহে স্মরণ সভা সংগঠিত হয়। বিদ্যালয়ের প্রাক্তনীদের পক্ষ থেকে স্মরণ সভার আয়োজন করা হয়েছিল এদিন। চিকিৎসক অমল ভৌমিক গত 2রা মার্চ পরলোক গমন করেন। বেলদার নবোদয় পল্লীতে বসবাস করতেন। তিনি ছিলেন বেলদা গঙ্গাধর একাডেমির প্রাক্তনী। দরিদ্র মানুষের চিকিৎসা পরিষেবায় খামতি ছিল না তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 88 বছর। বার্ধক্যজনিত রোগে দীর্ঘদিন ভুগছিলেন তিনি। বাড়ি নারায়ণগড় ব্লকের কুশবসান গ্রাম পঞ্চায়েতের গৈতা এলাকায়। দীর্ঘদিন ধরে এলাকায় চিকিৎসা পরিষেবা দিয়ে এসেছেন তিনি। সকলের কাছে বেশ গ্রহণযোগ্য ছিলেন অমল ভৌমিক। এদিন তাঁরই স্মৃতিচারণা করেন অনেকেই। উপস্থিত ছিলেন তাঁর পরিবারের সদস্য, বেলদা গঙ্গাধর একাডেমির ভারপ্রাপ্ত শিক্ষক অলোক ভট্টাচার্য, চিকিৎসক অংশুমান মিশ্র, অবসরপ্রাপ্ত শিক্ষক ননী গোপাল শীট, শীতাংশু শেখর রায় মহাপাত্র, অখিল বন্ধু মহাপাত্র সহ অনেকেই। এরকম একজন মহান ব্যক্তি তার জীবন থেকে মৃত্যু পর্যন্ত যে গুণগান তোমরা শুনলে, মৃত্যুর পরেও তোমরা যারা বসে আছো এখানে, তোমাদের মধ্যে থেকেই জ্ঞানী, গুণী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন সকলের তবে সকলে আমরা প্রত্যেকে মনে পরের তবে তিনি অন্যের জন্য ছিলেন। তাই অন্যের আর্থিক অবস্থার কথা ভাবতেন, তিনি অন্যের কাছে ছিলেন। আজকে রাত দুপুরে বেলদা কেউ অসুস্থ হলে একজন চিকিৎসক পাওয়া সত্যি কিন্তু খুব কষ্টকর ব্যাপার। অমলবাবুর মতো মানুষ ছিলেন একেবারে সহজলভ্য, যার কাছে অচিরে গিয়ে পরামর্শ গ্রহণ করা কোনো বাধাই ছিল না।
আপনাদের কথা শুনবে এবং আপনাদের অনুগত হয়ে থাকবে। ডাক্তারবাবু যে কথাটা আমরা শেষ জীবনের দিকে আজকে অনুভব করছি যে কতখানি বাস্তব ছিল এবং সত্য ছিল। আজ আমরা চলে এসেছি, অনেক দিন অবসর নিয়েছি, বহু দিন হয়ে গেল, তবে এখনো আমাদের কাছে ছাত্ররা এসে নানা রকম প্রশ্ন রাখে, জিজ্ঞেস করে বা যোগাযোগ রাখে। এই জন্যই আমরা নিজেদের খুব ধন্যবাদ। গঙ্গাধরের প্রথম ছাত্র হিসেবে চিকিৎসক ছিলেন। অমলদার ইন্টারভিউ নিতে গিয়ে জানতে পারলাম সতীশচন্দ্র ভৌমিক, যিনি অমলবাবুর বাবা ছিলেন, তিনি এই বিদ্যালয়ের প্রাক্তন সহ প্রধান শিক্ষক ছিলেন এবং তিনি 1922 সালে প্রথম ব্যাচে পরীক্ষা দিয়েছিলেন আমার বাবার সঙ্গে। আমার বাবা ছিলেন প্রাণাচার্য কবিরাজ হিমাংশু মিশ্র, যার স্কুলের সামনেই তিনি জায়গা কিনেছিলেন। খড়গপুর থেকে যখন এখানে আসেন সরকারি চাকরি ছেড়ে প্রথম ভাড়া বাড়িতে ছিলেন। পরে আমার বাবা যেহেতু তার বাবার বন্ধু, তার কাছ থেকে জায়গা নিলেন এবং বাড়ি করলেন। দুই ভাই। সংবাদ এ পর্যন্তই। নমস্কার, দেখতে থাকুন সানন্দা নিউজ, খবর যেখানে থেমে থাকে না।